আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলে ভেসে এসেছে অভিবাসীদের অন্তত 20টি মৃতদেহ। তারা বাংলাদেশে হতে পারেন বলে আশঙ্কা স্থানীয় বাংলাদেশ দূতাবাসের। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাত দিয়ে দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মৃতদেহ ব্রেগা তীরে ভেসে এসেছে। কিছু গণমাধ্যম নিহত অভিবাসীর সংখ্যা 20 জন বলে জানিয়েছে। বাংলাদেশ দূতাবাস বেশ কিছু ছবি প্রকাশ করলেও তাদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার অন্যতম একটি পথ লিবিয়া। প্রতি বছর এই পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান অনেক অভিবাসন প্রত্যাশী মানুষ। সুচিকিৎসা সহ বিভিন্ন দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ করছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা। শনিবার সন্ধ্যা 6:30 থেকে সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। রাত 11টা নাগাদ আগারগাঁও থেকে শ্যামলী শিশু মেলা পর্যন্ত সড়কের উভয় পাশে অবরোধ করেন বিক্ষোভকারীরা। সুচিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিক্ষোভকারীরা বলছেন, আহতদের কারো এক চোখে আঘাত, আবার কারো 2 চোখে আঘাত লেগেছে। অনেকের আঘাত গুরুতর, কিন্তু তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাচ্ছেন না। শনিবার সিঙ্গাপুর থেকে যেই চিকিৎসক দল এসেছেন তারা অল্প সময়ে অনেক রোগী দেখেছেন। এতে তারা মনে করছেন সঠিকভাবে চোখ পরীক্ষা করা হয়নি। এটা অনেকটা লোক দেখানো চিকিৎসা বলে তাদের দাবি। আগারগাঁয়ে বিক্ষোভের খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে। সেখানে থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, আমরা যেমনটি বলছিলাম যে সুচিকিৎসা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন এবং পাশাপাশি তাদের সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। এর বাইরে আপনার কাছে আর কি তথ্য আছে? রাইসুল, তারা মূলত চাচ্ছে তাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে তাদের স্বীকৃতি, সেটি তারা চাচ্ছে যে তারা এখনও স্বীকৃতিপ্রাপ্ত হয়নি। তারা বলছেন তাদেরকে এখনও পঙ্গু বলা হয় বা তাদেরকে বিভিন্নভাবেই ডাকা হয়, কিন্তু তারা চাচ্ছেন তাদের স্বীকৃতি, তারা চাচ্ছেন তাদের সুচিকিৎসা যেন হয়, তারা চাচ্ছেন তাদের পুনর্বাসন যেন করা হয় সরকারের পক্ষ থেকে। তারা কিন্তু 2 মাস আগেও একই দাবিতে কিন্তু তারা আন্দোলন করেছিলেন, কিন্তু সে সময় নানা প্রতিশ্রুতি তারা পেয়েছিলেন, কিন্তু সেটির কোনোটাই ব্যত্যয় কোনোটাই কিন্তু পূর্ণ হয়নি তারা যেটি বলছিলেন। এবং আজকের সেই সন্ধ্যার পর থেকেই মূলত বিক্ষোভ করে, তারপরে তারা রাস্তা অবরোধ করে 10টার পরপরই। কিন্তু সেটি তারা বলছিলেন যে যতদিন পর্যন্ত তারা তাদের দাবি আদায় না করতে পারবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বিক্ষোভকারীরা বলছেন যে মূলত তাদের যে চিকিৎসা, তাদের কারো চোখ হারিয়েছেন, তারা কেউ পা হারিয়েছেন, কিন্তু তাদের যে পূর্ণ চিকিৎসা করার কথা ছিল সেটি সরকারের পক্ষ থেকে এখনও তারা যথেষ্ট সাপোর্ট পায়নি। তারা সেটি বলছিলেন যে যেন তারা সুস্থ হয়ে ওঠেন, সেজন্য যত চিকিৎসা করা দরকার সরকারের পক্ষ থেকে যেসব বার্তা তাদেরকে জানানো হয়েছিল সেসব যেন পূরণ করা হয়, সেগুলি তারা বলছিলেন যেন উদ্যোগগুলো নেওয়া হয়, কিন্তু এখনও সেই উদ্যোগ নেওয়া হয়নি। তারা বলছেন যে তারা চোখ হারিয়েছেন, কিন্তু সুচিকিৎসার অভাবে গতকাল সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন তারা কিন্তু তাদের চোখ পরীক্ষা করে এটি বলেছেন যে যদি আরও 1 সপ্তাহ আগে কারো চোখ পরীক্ষা করা যেত তাহলে অনেকটাই ভালো হয়ে উঠতো সেই চোখগুলো, কিন্তু হয়তো দেশীয় চিকিৎসকরা সেই ব্যবস্থাগুলো নেয়নি। তারা তাদের দাবি করছেন এইসব। তো এই ছিল আমার কাছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ। রাইসুল, সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর জানছিলাম চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে। যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই দাবিও জানান তিনি। শনিবার ঢাকার উত্তরায় স্থানীয় বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব দাবি জানান। একটি গ্রহণযোগ্য নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ন্যূনতম সংস্কার করেই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্রদের রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এতে বিএনপির কোনো আপত্তি নেই, তবে সরকারের থেকে দল গঠন করলে দেশের মানুষ মেনে নেবে না। দলে যাতে কোনো আওয়ামী প্রেতাত্মা ঢুকতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কুমিল্লায় আমাদের যুব দলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী হাতে তারপর সকালে মারা গেছে। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই
বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন। অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও মানবিক দিক দিয়ে বিধ্বস্ত এক দেশকে তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার অমর একুশে বইমেলা উদ্বোধনকালে তিনি কথা বলেন। সালাম বরকতের ২১-এর অঙ্গীকারই জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরী রিপোর্ট। শুরু হলো অমর একুশে বইমেলা ২০২৫। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা চলবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই মূল প্রতিপাদ্যের মেলা ফেব্রুয়ারির প্রথম দিন শনিবার বিকেলে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রথমেই তিনি বাংলা একাডেমি পুরস্কার ২০২৫-এ ভূষিত বিদগ্ধজনদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, ২১-এর চেতনাই জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বরকত, সালাম, রফিক, জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, ১৭ কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত হলো। অমর একুশের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রত্যয়ে শপথ নিতে এসেছি। লেখক ও প্রকাশকদের উদ্যোগে নতুন নতুন বই প্রকাশের মাধ্যমে পাঠকের জ্ঞানের ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জানান, ২১ এবং শহীদ মিনার বাংলাদেশের ঐক্যের প্রতীক, আর সেখান থেকে উৎসরিত জুলাই অভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। এবারের বইমেলায় মোট ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গত বছর যেটি ছিল ৬৩৫। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও দোসররা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, তাদের চক্রান্ত সফল হতে দেয়া হবে না। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ রক্ষায় তর্কে লিপ্ত থাকলে সবচেয়ে লাভবান হবে পলাতক স্বৈরাচার। ব্রাহ্মণবাড়িয়া বিএনপির কাউন্সিলে এসব বলেন তারেক রহমান। শিহাবুদ্দিন বিপুকের সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। এক যুগ পর অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। সম্মেলন উপলক্ষে উৎসবের আমেজ ছিল সেখানে। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নিয়মিত কাউন্সিল দলের সাংগঠনিক ভিতকে মজবুত করে। তিনি বলেন, গুম, খুন, নির্যাতন সত্ত্বেও আন্দোলন থেকে পিছু হটেনি বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তিনি। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আলোচনার টেবিলেই সমস্যার সমাধান করতে পারে। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্তে থাকি, সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার। হ্যাঁ, বিভিন্ন মতামত থাকতেই পারে, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। আমরা বসবো, আমরা আলোচনা করব,
এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসব। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা উপায় বের করব। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত 15 বছরে ভোটাধিকার না থাকায় জবাবদিহিতা ছিল না বলে মন্তব্য করেন তিনি। কখনো আমরা দেখেছি ডামি নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোট ডাকাতির নির্বাচন গত 15 বছরে। জবাবদিহিতা ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ভোট প্রদানের মাধ্যমে যেই কাজটি হয় সেই কাজটি হলো জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা। সেটি করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন, জাতীয় নির্বাচন। তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের প্রক্রিয়া যত দ্রুত শুরু করা যাবে ততই মানুষের সমস্যার সমাধান করা যাবে। নির্বাচনের ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা খুন ও গুমের সাথে জড়িত সবার আগে তাদের বিচার করতে হবে। শনিবার দুপুরে জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, দলের নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলায় নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, এমনকি সবশেষ দলকে নিষিদ্ধ করা হয়েছে। যারা খুন ও গুমের সাথে জড়িত তাদের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, খুনিদের পরিণতি দেখে যেন অন্যরা শিক্ষা নেয়, এজন্যই এই বিচার করতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। আমি জানি আমরা জানি আমাদের অন্তরে অনেক কষ্ট, কিন্তু দেশকে মানুষকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গড়ায় অংশগ্রহণ করুন। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলা বাণিজ্য করছে না, তারা জানে এগুলা করা হারাম। আমরা যারা রাজনীতি করে বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসে। আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শেষ হচ্ছে এবারে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির ইবাদত বন্দেগীতে মুখর পুরো ইজতেমা ময়দান। দেশ বিদেশের আলেম আর তাবলিগ জামায়াতের মুরব্বীদের হেদায়েতি বয়ানের পাশাপাশি দিনভর বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা চলে ময়দানের মঞ্চ থেকে। পুলিশ জানিয়েছে, আখেরি মোনাজাত উপলক্ষে রবিবার টঙ্গীর আশেপাশের সড়কে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল। টঙ্গী মাঠ থেকে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। বাদ ফজর পাকিস্তানের মাওলানা খুরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর তালিম তশকিলের পাশাপাশি খিত্তায় খিত্তায় চলে তাবলিগ জামায়াতের বিভিন্ন কার্যক্রম। ইসলামী দিন শিক্ষা করে যাতে আমরা আগত মুসল্লিরা বলছেন, মহান রবের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইহকালের শান্তি আর পরকালের মুক্তির পথের সন্ধানেই মূলত এই ময়দানে হাজির হয়েছেন তারা। মুসল্লিরা বলছেন, এখান থেকে যে জ্ঞান তারা অর্জন করবেন সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আখেরি মুনাজাত শেষে এই ময়দান থেকে ছড়িয়ে পড়বেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহ হুকুম মানার জন্য, নবীর তরিকা চলার জন্য। দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আমাদের মানিয়া চলতে হইব, যে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। এখানে আসছি হেদায়েত হওয়ার জন্য এবং শিক্ষার কোনো শেষ নাই। আল্লাহর রাস্তায় আসছি শিক্ষা অর্জনের জন্য। আমরা প্রত্যেক বছর আই দিনের কাজে আল্লাহকে খুশি রাজি করার জন্য। ইসলাম যে সুমহান আদর্শ, ভ্রাতৃত্ব আর ঐক্যের শিক্ষা দেয়, সেই আদর্শকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে সবাই যাতে আবারও একই পতাকার নিচে এসে দিনের দাওয়াতে শামিল হন, সেই প্রত্যাশাও করছেন সাধারণ মুসল্লিরা। আমরা চাই সবাই একসাথে মিলেমিশে আমরা ইজতেমা করার জন্য। তারা যদি আবার আসতে চায় আমাদের সাথে একসাথে আমরা ইজতেমা করতে যাই, উলামায়ে কেরাম যেদিকে আছে আমরা সেদিকে আছি ইনশাআল্লাহ। রোববার আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও এর আশপাশের এলাকায় নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব। আখেরি মোনাজাত উপলক্ষে বাড়ানো হয়েছে প্রশাসনের নজরদারি। মুসল্লিদের নিরাপত্তায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল 9টার মধ্যে মোনাজাত
অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। শিক্ষাঙ্গনে রাজনীতি থাকবে, তবে রাজনীতি যাতে শিক্ষাঙ্গনের পরিবেশকে গ্রাস করতে না পারে সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এনটিভি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। বিকালে সাভারের আশুলিয়ায় নিজের বাবার নামে প্রতিষ্ঠিত আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এর আগে এনটিভির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাসমত আলী, সদস্য আবদুল্লাহ আল মামুন বাবুল, অধ্যক্ষ আব্দুল মান্নান খান উপস্থিত ছিলেন। রাজনীতি কলেজে থাকবে, ছাত্ররা আছে, রাজনীতি থাকবে, কিন্তু পরিস্থিতি যেন এমন না হয় রাজনীতিটা শিক্ষার উপরে না চলে যায়। আমি দেখেছি, শুনেছি এই ব্যাপারগুলা। এটা করবেন না। কোনো রাজনৈতিক দলকেই আমি সকল রাজনৈতিক দলকে শ্রদ্ধা করি, অনুরোধ করব যে খেলা এই রাজনীতির আগে যেন শিক্ষার পরিবেশটা থাকে, সেদিকে নজর রাখবেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করল স্বর্ণের দাম। শনিবার প্রতি আউন্স স্বর্ণের দাম $2815 স্পর্শ করে। এর আগে কখনো $2800 অতিক্রম করেনি স্বর্ণের দাম। গেল সপ্তাহে স্বর্ণ $2730 নেমে এসেছিল। এরপর থেকে আবারও বাড়তে শুরু করে দাম। আগামী দিনগুলোতে স্বর্ণের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হিসেবে স্বর্ণের উপর নির্ভরশীলতা বৃদ্ধি করায় এর দাম বেড়েই চলছে। সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তর ফরিদপুর সমিতির বার্ষিক আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, আজমানের একটি বাগান বাড়িতে এই আয়োজন করা হয়। আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বৃহত্তর ফরিদপুরের প্রবাসী সহ উৎসবমুখর পরিবেশে আমিরাত প্রবাসীদের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ীরা অংশ নেন। দিনভর ছিল ক্রীড়া, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ব্যতিক্রমী সব আয়োজন। সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমানের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বুলবুল আহমেদ মুকুল। উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক HM শওকত মোল্লা, শফিকুল ইসলাম, হাসান জাকির, কবির মুন্সি, আবুল বাশার, মোতাহার হোসেন, মামুনুর রশিদ আজাদ, মিজান সাইদ প্রমুখ। সৌদি আরবের জেদ্দায় দিন দিন বাড়ছে বাংলাদেশি প্রতিষ্ঠানের সংখ্যা। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, এতে বাংলাদেশিদের কর্মসংস্থান সহ রেমিটেন্সের প্রবাহ অব্যাহত রয়েছে। প্রবাসীদের সুলভ মূল্যে বিমান টিকিটের নিশ্চয়তা নিয়ে জেদ্দায় সিটি সেন্টার কমপ্লেক্স মদিনা রোডে যাত্রা শুরু হলো অ্যারাবিয়ান স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের। প্রধান অতিথি জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর নাহিদা হাবিবাকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি ইনভেস্টর আব্দুর রহমান, মোহাম্মদ আবদুল্লাহ, ইনভেস্টর লাইন ইসমাইল হোসেন, জাকির হোসেন, ইউসুফ মাহমুদ ফরাজি সহ জেদ্দা মক্কার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকার প্রবাসীদের মধ্যে সম্পর্ক স্থাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উপর জোর দেন কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বন্ধুমহল কুয়েত প্রবাসীদের আয়োজনে শীতকালীন আনন্দ আয়োজনে কথা বলেন তারা। ফুটবল ও ক্রিকেট ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বন্ধুমহল কুয়েত। সংগঠনের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও কুরবান আলীর সঞ্চালনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মজার আলী সানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সকার ক্লাবের সভাপতি মমিন আল করিম, মুজার আলী, সোহেল রানা, মোহাম্মদ রবি, মোহাম্মদ আলিম, মোহাম্মদ বশির সহ অন্যরা। বিপিএলে পারিশ্রমিক সমস্যার সমাধানে শেষ পর্যন্ত মাঠে নামতে হলো ক্রীড়া উপদেষ্টাকে। ক্রিকেটারদের পাওনা টাকা বুঝিয়ে দিতে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন। এবার কাজ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া বিপিএলে ফিক্সিং তদন্তে বিসিবিকে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবিতে এক জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট।
হঠাৎ করেই বিসিবি কার্যালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা। এমন সময় তিনি এলেন যখন পারিশ্রমিক বিতর্ক আর ফিক্সিংয়ের গুঞ্জনে বিপিএলের এবারের আসরটা যেন বিস্ফোরায় পরিণত হয়েছে বিসিবির জন্য। সমস্যার সমাধানে বোর্ড কর্তাদের সঙ্গে জরুরি এক বৈঠকও করেছেন ক্রীড়া উপদেষ্টা। পারিশ্রমিক জটিলতার সমাধানে ও ফিক্সিং তদন্তে সহযোগিতার কথাও জানান তিনি। রাষ্ট্রের মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে এবং বাংলাদেশের যেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম, শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। এদিকে বিপিএল এর দল নির্বাচনে আরো কৌশলী হওয়া যেতে বলে মনে করছেন বোর্ড কর্তারা। তবে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানান বিসিবি সভাপতি। আমি আবারও দায় মেনে নিচ্ছি। আমি অ্যাজ এ প্রেসিডেন্ট, আমরা যেটা ফাহিম ভাই বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা উচিত ছিল ওরা করিনি, কিন্তু আপনার প্রেশারগুলো আপনি চিন্তা করেন। আপনার 2 মাস আগে টিমদের জানাতে হবে বিপিএল করব, তা নইলে অন্য যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে ওখানে প্লেয়ারগুলো চলে যাবে। আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে। যতটুকু হিসেব নিকেশ করা প্রয়োজন ছিল, তাদের অভিজ্ঞতার কথা বলি, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথের কথা বলি, এই বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই না করে বোধহয় আমরা ওদেরকে ইনক্লুড করেছি এই ফ্র্যাঞ্চাইজিতে, যার ফলশ্রুতিতে আমাদের এমন একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মুখোমুখি হতে হচ্ছে। এছাড়া গঠনতন্ত্র সংশোধনে দুপক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।